বেশ। আজকে প্রথম অধ্যায় বহির্জাত প্রক্রিয়া পার্ট 1 শুনে রাখ। প্রত্যেকটা আগের ক্লাসের সঙ্গে প্রত্যেকটা ক্লাস কিন্তু লিঙ্ক থাকে, ঠিক আছে? ক্লাস 9-এ আমরা বহির্জাত প্রক্রিয়া অন্তর্জাত প্রক্রিয়ার মধ্যে পার্থক্য আগে আমরা পড়েছি, কিভাবে কোন কোন শক্তি দ্বারা বহির্জাত প্রক্রিয়া ক্ষয় হয় এবং কিভাবে অন্তর্জাত প্রক্রিয়া হয়। একবার রিপিট করেছি সেই জিনিসগুলোকে। বহির্জাত প্রক্রিয়া মানে হচ্ছে ভূপৃষ্ঠের বাইরে, বহির্জাত অর্থাৎ ভূপৃষ্ঠের বাইরের যে সমস্ত প্রক্রিয়া। একটা হয় অন্তর্জাত, একটা হয় বহির্জাত। এই দুভাবে পৃথিবীর বিভিন্নভাবে পৃথিবীর ভূমিরূপ পরিবর্তন হয়, ঠিক আছে? একটা হচ্ছে বহির্জাত, একটা হচ্ছে অন্তর্জাত। বহির্জাত বলতে কোন কোনগুলো বোঝায় দেখবি, আমরা যখন ডাক্তারখানায় যাই, যদি আমাদের কোথাও ধর ফোড়া হয় বা এই যে মুখের মধ্যে যে ব্রণ হয়, তাহলে এগুলো বহির্জাত, মানে কি আমরা শরীরের বাইরে। অন্তর্জাত মানে কি, কারোর ধর শরীরের ভেতরে কোনো রোগ হয়, ধর সাপোজ আমি ধরে নিচ্ছি তোর কারো যদি টিউমার হয়, এই সমস্ত জিনিসগুলো যেগুলো হয়, তাহলে সেগুলো কি অন্তর্জাত, মানে সেগুলো ফটো ছাড়া দেখতে পাবি না, তোকে ডাক্তারিতে ফটো করতে হবে, হ্যাঁ ছবি করতে হবে, তবে ডাক্তার বুঝতে পারবে। ঠিক একইভাবেই যখন পৃথিবীর টোটাল যে পৃথিবী রয়েছে, এই যে টোটাল যে পৃথিবী রয়েছে, এই পৃথিবী যখন ভূমিরূপ, যে সমস্ত ভূমিরূপগুলো পরিবর্তন হয়, এই ভূমিরূপগুলো হচ্ছে প্রত্যেকটা কিন্তু কিছু দুটো শক্তির মাধ্যমে পরিবর্তন হয়। একটা হচ্ছে বহির্জাত, একটা হচ্ছে অন্তর্জাত। বহির্জাত শক্তি কোনগুলো কোনগুলো বলেছিলাম যে কোনগুলো হয়, নদী হয়, বায়ু হয়, অনেক প্রকার হতে পারে। নদী হতে পারে, বায়ু হতে পারে, সমুদ্র তরঙ্গ হতে পারে, আচ্ছা হিমবাহ হবে, আচ্ছা ভৌম জল হবে, ভৌম জলটা অভ্যন্তরীণ। এই চারটে মেনলি হচ্ছে প্রধান প্রধান শক্তি, নদী, বায়ু, সমুদ্র, হিমবাহ। এই সমস্ত শক্তিগুলির মাধ্যমে হচ্ছে ভূপৃষ্ঠের যে সমস্ত ভূমিরূপ রয়েছে তাদের কিন্তু অবস্থার পরিবর্তন ঘটে, ঠিক আছে? এইবার মন দিয়ে শুনে যা, কি কি বলছি স্টেপ বাই স্টেপ শুনে যা। এইবার এর মাধ্যমে ভূপৃষ্ঠের, যখন আমি বললাম যে ভূমিরূপের পরিবর্তন ঘটে, তার মানে কি উঁচু জায়গা নিচু হয়, নিচু জায়গা উঁচু হয়, এই ধরনের পরিবর্তন ঘটে থাকে। এবার এখানে একটা টপিক আছে, সেটা হচ্ছে অবরোহণ, আরোহণ এবং পর্যায়ন। পর্যায়ন জিনিসটা কি? পর্যায়ন জিনিসটা হচ্ছে ভূপৃষ্ঠের অবস্থার সমতা রক্ষা করা, বা ভূপৃষ্ঠকে একটা নির্দিষ্ট উচ্চতায় বা বন্ধু প্রকৃতির ভূমিরূপে নিয়ে আসা। বন্ধু প্রকৃতির ভূমিরূপ মানে কি, বারবার শুনেলে, বন্ধু প্রকৃতির ভূমিরূপ মানে হচ্ছে কোন একটা ভূমিরূপ হালকা ঢেউ খেলানো, এটা হচ্ছে বন্ধু প্রকৃতির ভূমিরূপ। হালকা ঢেউ খেলানো চলবে, এই ভূমিরূপটা হচ্ছে বন্ধু প্রকৃতির ভূমিরূপ, ঠিক আছে? এই কথাটা বারবার কিন্তু আসবে পড়ানোর সময়, যে বন্ধু প্রকৃতির ভূমিরূপ। তো এই ভূমিরূপটাকে বলা হচ্ছে বন্ধু প্রকৃতির ভূমিরূপ। এখানে একটা কথা আছে পর্যায়ন, তোদের যেটা প্রথমেই লেখা আছে পর্যায়ন। পর্যায়ন শব্দটা জি.কে. গিলবার্ট নামে একজন ছিলেন, তিনি পর্যায়ন শব্দটা ব্যবহার করেন, ঠিক আছে? এই পর্যায়ন শব্দটা গ্রেড শব্দ থেকে এসছে, GRADE, গ্রেড। তো এই গ্রেড শব্দটি থেকে এসছে। গ্রেড শব্দ অর্থ হচ্ছে পর্যায়, থেকে গ্রেডেশন। চেম্বারলিন এবং স্যালিসবরি বলে দুজন বিজ্ঞানী ছিলেন, তো ওনারা দুজনে এসে গ্রেডেশন শব্দটি করেন, গ্রেডেশন থেকে তাকে আমি বাংলায় পর্যায়ন বলি, ঠিক আছে? পর্যায়ন জিনিসটা কি? পর্যায়ন মানে হচ্ছে ভূপৃষ্ঠের নিচুস্থান উচ্চস্থান। দেখ এখানে আমি একটা ছবি এঁকেছি, ছবিটা এখানে উচ্চভূমি, এখানে নিচুভূমি, এখানে উঁচু, এখানে নিচু, তাই তো? এবার দীর্ঘদিন ধরে ক্ষয়ের ফলে কি হয়, যখন এই জায়গাগুলোতে ধর বৃষ্টিপাত হবে, এখানে ধর বৃষ্টিপাত চলছে, ঠিক আছে? এই জায়গাগুলোতে বৃষ্টিপাত চলছে, এখানে বৃষ্টিপাত চলছে, বা এগুলোতে বৃষ্টিপাত চলছে, বা হিমবাহ হতে পারে, যার কারণে কি হবে, এই পাহাড়ের যে মাথাটা রয়েছে, এই মাথাটা কিন্তু আস্তে আস্তে কি হবে, ধুয়ে ধুয়ে ক্ষয় হয়ে হয়ে এই ডাউনটাতে নামবে। এদিকেও তাই, এখানেও তাই। এই পাহাড়ের এই উপরের যে এক্সট্রা অংশটা রয়েছে, আস্তে আস্তে দীর্ঘ, এমন নয় কিন্তু একদিনে হয়ে যাবে, বহু বছর, প্রায় আজ থেকে 50-60 বছর এরকম টাইম লাগতে পারে। এই আস্তে আস্তে দেখবি, আস্তে আস্তে এটা নেমে নেমে এইখানে জমা হবে। যখন এটা নেমে নেমে জমা হবে, তাহলে এটা নিশ্চয়ই, এই ভূমিরূপের উচ্চতাটা নিশ্চয়ই কমবে তো। এটা আস্তে আস্তে কমে যাবে, ভূমিরূপের উচ্চতাটা কি হবে, কমে যাবে। আর এইটার যখন যেখানে জমা হবে এই খালটাতে, তখন এটা কি হবে, ভূমিরূপের উচ্চতাটা আস্তে আস্তে বাড়বে। এই যে জায়গাটাতে, এই অবনত জায়গাটাতে যে এখানে এসে যে এই যে পদার্থগুলো জমা হলো এসে, একে বলা হয় হচ্ছে আরোহণ। আরোহণ মানে কি, কোনো কিছু পাওয়া,
ঠিক আছে। আরোহণ, এই যে জমা হয়ে এই জায়গার উচ্চতাটা এখন বর্তমানে এইরকম লেভেলে চলে গেছে, এই জায়গাটাকে বলা হয় হচ্ছে আরোহণ। বুঝতে পেরেছিস? অবরোহণ কোনটা? অবরোহণ হচ্ছে আগে ছিল এরকম, ঠিক আছে, এখন হয়ে গেছে কিরকম, এখন এটা আর নাই, এখন হয়ে গেছে এরকম। তাহলে এই যে আগে উচ্চতাটা এরকম ছিল, এখান থেকে এই যে এইখানে চলে এলো উচ্চতাটা, এটাকে বলা হচ্ছে অবরোহণ। অবরোহণ মানে চলে যাওয়া, ত্যাগ করা। ভূপৃষ্ঠের যে প্রক্রিয়ার মাধ্যমে ভূপৃষ্ঠের উচ্চ অংশ নিচু হয়ে যায়, এই যে উচ্চ অংশ নিচু হয়ে গেল, একে আমরা বলছি হচ্ছে অবরোহণ প্রক্রিয়া। আর ভূপৃষ্ঠের যে প্রক্রিয়ার মাধ্যমে নিচু অংশ উঁচু হয়ে যায় বা নিচু স্থান উঁচু হয়, তাকে আমরা বলি আরোহণ প্রক্রিয়া। বুঝতে পেরেছিস না পারছিস? ক্লিয়ার? বেশ। একটা টাইম এমন আসবে এই ভূমিরূপটা কি হয়ে যাবে না, ঠিক এরকম হয়ে যাবে, ঠিক এরকম হয়ে যাবে, বন্ধু প্রকৃতির ভূমিরূপ হয়ে যাবে। এই যে ঢেউ কারণ ভূমিরূপ হলো বন্ধু প্রকৃতির ভূমিরূপ, এই উচ্চতাটা পুরোটা ক্যান্সেল হয়ে পুরো এরকম হয়ে যাবে। বুঝতে পেরেছিস? বেশ, এইটা গেল, একে বলা হয় হচ্ছে পর্যায়ন। একেই বলা হয় পর্যায়ন। এই যে অবরোহণ, তাহলে পর্যায়ন এক প্রকার কি? পর্যায়ন হচ্ছে অবরোহণ এবং আরোহণ প্রক্রিয়ার সম্মিলিত রূপ, এটা হচ্ছে পর্যায়ন। বুঝতে পেরেছিস? বেশ, এইবার আসি যে বহির্জাত প্রক্রিয়া। সেই বহির্জাত প্রক্রিয়ার তিনটে প্রধান প্রধান প্রক্রিয়া তোদের সিলেবাসে যেটা আছে, সেটা হচ্ছে একটা হচ্ছে নদী, একটা হিমবাহ এবং একটা হচ্ছে বায়ু। এই তিনটে প্রক্রিয়ার এছাড়া আরো এক্সট্রা কিছু কিছু জিনিস বলবো। তো নদী, হিমবাহ এবং বায়ু এর মধ্যে প্রথমে নদীর যেহেতু কাজ আছে, নদীটা শুরু করি। নদীর উৎস অঞ্চল হয়, যেখান থেকে নদীর উৎপত্তি হয়। যেমন আমাদের ময়ূরাক্ষীর যে উৎস অঞ্চল, ভাবিস না একবার কিন্তু ম্যাসেঞ্জার ড্যাম, ওটা একটা ড্যাম, মানে জলধারা, তাকে জলটাকে আটকে রাখা হয়েছে বিভিন্ন কাজের জন্য, জলবিদ্যুৎ উৎপাদন হোক বা সেখানকার চাষবাস হোক, বা আমাদের তিলপাড়ার যে অঞ্চল রয়েছে, তিলপাড়া অঞ্চলে যে ক্যানেল রয়েছে, ক্যানেলগুলো দেখিস না তিলপাড়ার, ওই ক্যানেল রয়েছে, ওই ক্যানেলের চাষের জন্য হোক জল কিন্তু আটকে রাখা হয়েছে। ওইখান থেকে জল ছাড়ে বলি কিন্তু আজকে আমাদের এই সমস্ত রায়পুর বল বা আমাদের ইয়ে বল, তোর খটঙ্গা অঞ্চল বল, বা আমাদের কোটদেশুরির আরো সাইডগুলো বল, সিপি সাইডগুলো, হ্যাঁ, এই সমস্ত অঞ্চলগুলোতে কিন্তু ওই ক্যানেলের জলে চাষ হয়। আমাদের মারুড়িয়া সাইডে এই ক্যানেলের জলে কিন্তু যায়। তা এখন এই যে তোর নদীর তাহলে উৎস অঞ্চলে, যখন ধর এটা নদীর উৎস অঞ্চল, এখানে একটা পাহাড় আছে, পর্বত, এই পাহাড়ের দুদিকে ঢালটা বোঝা যাচ্ছে, দুদিকে ঢাল। এবার এইখানে যদি বৃষ্টিপাত হয়, এই জায়গায় যদি বৃষ্টিপাত হয়, তাহলে জলটা এইদিকে কিছুটা যাবে, এইদিকে কিছুটা যাবে, তাই তো? এইদিকে যে জলটা যাবে, সেই জলটা আস্তে আস্তে মিলে আস্তে আস্তে একটা প্রধান মেইন একটা জলধারা সৃষ্টি করবে। এই জলধারাটা আস্তে আস্তে বয়ে যাবে। তো এটাই হচ্ছে নদীর উৎপত্তি। কোনো উচ্চভূমি থেকে, প্রথমে বলা আগে নদী কাকে বলে। নদী হচ্ছে কোনটা না, কোনো উচ্চভূমি থেকে কোনো জলধারা, এই যে জলধারা কোনো উচ্চভূমি থেকে সৃষ্টি হলো। উচ্চভূমি মানে কি? পাহাড়, পর্বত, মালভূমি, যা খুশি হতে পারে, সমভূমি বাদ দিয়ে পাহাড়, পর্বত, মালভূমি, এখান থেকে কি হয় না, কোনো জলধারা উৎপত্তি হয়ে যখন সেই দেশের মধ্যে বা সেই দেশকে ক্রস করে অন্য কোনো বৃহৎ জলাশয়ের মধ্যে, হ্রদ হতে পারে বা সাগর হতে পারে, গিয়ে মেশে, তখন তাকে আমরা নদী বলি। নদীর তিনটে গতি থাকে, একটা হচ্ছে উচ্চগতি, একটা হচ্ছে মধ্যগতি এবং একটা হচ্ছে নিম্নগতি। এই উচ্চগতি, মধ্যগতি এবং নিম্নগতি যে সমস্ত নদীগুলোর আছে, তাকে আমরা বলি হয় আদর্শ নদী। যেমন ভারতের হচ্ছে গঙ্গা, হ্যাঁ, হচ্ছে একটা আদর্শ নদীর উদাহরণ। বেশ, উচ্চগতি মানে কি? উচ্চগতি মানে হচ্ছে পাহাড়ে নদীর উৎস অঞ্চল থেকে, যেখানে পর্বতের থেকে যেখানে নামছে, মানে উৎস অঞ্চল থেকে যেখানে তোর মালভূমি অঞ্চলের মধ্যে নামছে, তাকে আমরা বলছি উচ্চগতি। যেখানে নদীর খরস্রোতের পরিমাণ প্রচন্ড বেশি থাকে, নদীর জলের স্পিড যে এটা, সেটা প্রচন্ড বেশি থাকে। মধ্যগতি কোনটা? মধ্যগতি হচ্ছে তোর হচ্ছে মোহনা নয়, সমভূমি প্রবাহ, মালভূমি প্রবাহটা হচ্ছে মধ্যগতি। আর নিম্নগতি হচ্ছে কোনটা? সমভূমি প্রবাহ, যেটা হচ্ছে মোহনার আগে পর্যন্ত চলতে থাকে, যেখানে সমুদ্রে যেখানে নদী মেশছে তার আগে পর্যন্ত কিন্তু চলতে থাকে। এবার এইখানে দেখ, উৎস অঞ্চলে নদী তাহলে কি করছে, এই যে টোটাল এরিয়াটার জলটা ও কি করছে, এই নদীর মাধ্যমে বেরিয়েছে, তাই তো?
একে বলা হচ্ছে ধারণ অববাহিকা। কি বলা হয় বললাম? ধারণ অববাহিকা। ধারণ অববাহিকা, ঠিক আছে? এই জায়গাটাকে বলা হয় ধারণ অববাহিকা। মানে নদীর উৎস অঞ্চলে যতটা জল নদী নিষ্কাশন করতে পারে তাকে বলা হয় ধারণ অববাহিকা। এই নদীটা ধারণ অববাহিকা হচ্ছে এই জায়গাটা। বুঝতে পেরেছিস ধারণ অববাহিকাকে বলে? আর নদী অববাহিকাকে বলে? এই দুটোর মধ্যে পার্থক্য আছে। ধারণ অববাহিকা এবং নদী অববাহিকার মধ্যে পার্থক্য কি? নদী অববাহিকা মানে হচ্ছে নদীটার যে অঞ্চলের মধ্যে, ধর এত বড় একটি অঞ্চল আছে, এটা ধরে আমাদের সাপোজ মৌরাক্ষী নদী, এটা ভান্ডিবন, রায়পুর, কেঁদুলি এই সমস্ত জায়গাগুলো নিয়ে গঠিত। এবার এখানে আমাদের মৌরাক্ষী নদী এরকম করে বয়ে চললো। বর্ষার সময় যখন আমাদের গ্রামের জল হয়, ঠিক আছে, সেই জলটা কোথায় নামে? মৌরাক্ষী নদীতে নামে। এই সাইডে যে সমস্ত টাউনশিপ যে সমস্ত গ্রামগুলি রয়েছে ওদের জলগুলো কোথায় নামে? নদীতে নামে। রায়পুর গ্রামের জল কোথায় নামে? নদীতে নামে। কেঁদুলির জল নদীতে নামে, ঠিক আছে। কুস্তরের জল তো নামেই ধরেলে, ঠিক আছে। তাহলে এই নদীটা টোটাল যে অঞ্চল পর্যন্ত, যে অঞ্চলের জল নিকাশে সাহায্য করছে বা যতটা অঞ্চলের জল নিকাশন করতে সক্ষম, তাকে ওই নদীর অববাহিকা বলা হয়। বুঝতে পারছিস টার্মটা? একটা হলো অববাহিকা, একটা হলো ধারণ অববাহিকা। উৎস অঞ্চলে নদী যে পরিমাণ জল নিষ্কাশন করে বা যতটা এরিয়ার জল, যতটা এলাকার জল নিষ্কাশন করে তাকে বলে ধারণ অববাহিকা। আর নদীর কোনো অঞ্চলের বা তার আশেপাশের অঞ্চলের যতটা এরিয়ার জলকে নিষ্কাশন করতে সক্ষম হয় তাকে বলা হয় হচ্ছে নদী অববাহিকা। পার্থক্য বোঝা গেল দুটোর মধ্যে? একটা উৎস অঞ্চলে ঘটে, একটা সমগ্র নদী অঞ্চলে ঘটে, ঠিক আছে। বেশ, এইবার এই নদী ক্ষয় করে হচ্ছে 4 ভাগে। 5 ভাগে অনেক অনেক বই থাকতে পারে, 4 ভাগে মেইনলি। একটা হচ্ছে কি কি? ঘর্ষণ প্রক্রিয়া, অবঘর্ষ প্রক্রিয়া, বুদবুদজনিত ক্ষয়, আর একটা হচ্ছে তো দ্রবণ ক্ষয়। অবঘর্ষ, ঘর্ষণ, বুদবুদজনিত ক্ষয়, আরেকটা হচ্ছে তো কি বলা যেন দ্রবণ ক্ষয়। আরেকটা বই, অনেক অনেক বই আরেকটা থাকে, সেটা হচ্ছে, তোদের বই দিয়েছে আমি জানি না, আরেকটা বই থাকে সেটা হচ্ছে আকর্ষণজনিত ক্ষয়। আকর্ষণ দেখো দিয়েছে কিনা? ঠিক আছে, এই কটা মেইনলি থাকে। এখন দিয়েছে কি? বেশ, যাই হোক, বেশ শোন, ঘর্ষণ প্রক্রিয়ার ক্ষয় কোনগুলো? ঘর্ষণ প্রক্রিয়া হচ্ছে, এটা ধর একটা নদীর নিম্ন অংশ। আচ্ছা, এখানে বলছি নদীর উপত্যকাকে বলে। উপত্যকা মানে হচ্ছে নদীর যে যতটা অংশ ধরে জল প্রবাহিত হয়। বুঝতে পেরেছিস? মানে আমাদের মৌরাক্ষী নদীটা যে এতটা চওড়া, অতটা চওড়া কিন্তু উপত্যকা নয়। যতটা অংশ হচ্ছে ওর মেইন জলটা প্রবাহিত হচ্ছে, মানে যতটা অংশ জল দ্বারা পূর্ণ। বর্ষার সময় জল আসে সেটা আলাদা ব্যাপার, বর্ষার সময় জল আসে সেটাকে উপত্যকা ধরবো না। হ্যাঁ, নদী অববাহিকা ধরবো অবশ্যই, কিন্তু উপত্যকা ধরবো না। কিন্তু নদীর মেইন জল যতটা এরিয়া জুড়ে প্রবাহিত হয় তাকে বলা হচ্ছে নদী উপত্যকা, ঠিক আছে। মেনলি উপত্যকা বলতে এটাই বোঝায়। আচ্ছা, বেশ, এইটা যদি কোনো নদীর নিচে হয়, নিম্নাংশ হয়, তাহলে কি হবে? সেই নদীর মধ্যে, নদীর মধ্যে দেখবি যদি দাঁড়াই, দেখবি পায়ের উপরে অনেক বালিকণা জমে যায় না? হ্যাঁ, একদিকটা দেখবি খাল থাকে, একদিকটা দেখবি জমে থাকে বালিকণা। এই বালিকণাগুলো কি হয়? পাথর কণাগুলো যখন জল প্রবাহ ঘটে তখন একে অপরের সঙ্গে ধাক্কা খেয়ে থাকে, একে অপরের সঙ্গে এবার প্রতিটা কণা এইভাবে এইভাবে ধাক্কা খেয়ে থাকে। যখন ধাক্কা খায়, এরা একে অপরের সঙ্গে ধাক্কা খাওয়ার ফলে সংঘর্ষ হয়, তাহলে এরা আস্তে আস্তে ছোট হতে হতে ভাঙতে ভাঙতে বালিকণায় পরিণত হয়। যদি মেসেঞ্জর থেকে আমাদের নদীর যে দিকটা, আমাদের এদিকে তাকাস, শিউরির দিকে তাকাস, তাহলে দেখতে পাবি যে
বড় বড় পাথরের চাই, বোল্ডার সব দেখেছিস তো, পড়ে আছে, ম্যাসেঞ্জার পড়ে আছে। ড্যামের দিকে বলিনি, ড্যামের সাইড দিয়ে, হ্যাঁ নিচের দিকটাতে যেদিকে জলটা বেরোয়। তো ওই যে দেখছিস যেখানে পড়ে আছে, তাহলে সেইগুলো যখন জল ছাড়ে আস্তে আস্তে দীর্ঘ বছর ধরে ক্ষয়ে কিন্তু ওগুলো আস্তে আস্তে বয়ে বয়ে বালি কিন্তু সৃষ্টি হয় জানিস তো পাথর থেকে বালি সৃষ্টি হয়। একটা পাথর থেকে, মানে একটা বড় পাথর থেকে 1 চামচ মাটি সৃষ্টি হতে সময় লাগে প্রায় 1 লক্ষ বছর। 1 লক্ষ বছরে 1 চামচ মাটি সৃষ্টি হবে একটা পাথর থেকে, ঠিক আছে? একটা নর্মাল আবহবিকার। এবার সেটা ডিপেন্ড করে কোন অঞ্চলের মধ্য দিয়ে সেটা বিস্তার। যদি কোনো অঞ্চলে আবহবিকার বেশি হয়, মানে যেখানে বৃষ্টিপাত সবসময় ঘটে, যেমন নিরক্ষীয় অঞ্চল, বৃষ্টিপাত সবসময় ঘটে, সেখানে আবহবিকার তাড়াতাড়ি হবে। যদি কোনো অঞ্চলে বৃষ্টিপাত সেভাবে হয় না, হ্যাঁ মৌসুমী জলবায়ু অঞ্চল হতে পারে, তাহলে সেখানে একটু দেরিতে হতে পারে। এইভাবে আবহবিকার উপর ডিপেন্ড করে কোন জলবায়ু অঞ্চলে সেটা বিস্তার, তার উপর, ঠিক আছে? এইবার এই যে বললাম ঘর্ষণ প্রক্রিয়া, তাহলে ঘর্ষণ প্রক্রিয়া কি হয়? ঘর্ষণ প্রক্রিয়া হচ্ছে নদীর জলের মধ্যে যে সমস্ত ছোট ছোট নুড়ি কাকড় বালি থাকে, সেগুলো একে অপরের সঙ্গে এইভাবে ধাক্কা খেতে থাকে, যার কারণে আস্তে আস্তে ভাঙে, এগুলো ভেঙে ছোট ছোট বালিকণায় পরিণত হয়। এটা হলো ঘর্ষণ প্রক্রিয়া, একে অপরকে ক্ষয় করছে। এইগুলো সবকটাই কিন্তু নদীর ক্ষয় প্রক্রিয়া, ঠিক আছে? ক্ষয় করা প্রক্রিয়া। অবঘর্ষ প্রক্রিয়া কাকে বলা হয়? অবঘর্ষ প্রক্রিয়া মানে হচ্ছে নদীর যে সমস্ত কণাগুলি রয়েছে, এই যে নুড়ি কাকড় বালি এই সমস্ত কণাগুলি রয়েছে, এগুলো নদীর যে দেওয়াল, মানে নদীর যে উপত্যকার যে সাইডটা, এই সাইডে এখানে ধাক্কা মারে, এগুলো ধাক্কা মারে। ক্রমাগত ধাক্কার ফলে এইগুলো কি হয়? ফাটলের সৃষ্টি হয়। এই যে ফাটলের সৃষ্টি হয়, দেখেছিস ফাটলের সৃষ্টি হয়েছে। আস্তে আস্তে কি হবে? এই পাটটা, ওই যে বলি না, দেখেন নদী ওই পাটটা খেয়ে গেছে, এবার ভেঙে পড়ে যাবে বলি না আমরা, ওই পাটটা ধসে যাবে এবারে, হ্যাঁ? তাহলে কি হয়? এই পাটটা আস্তে আস্তে কি হয়? ভেঙে পড়ে যাবে আস্তে আস্তে। এখানটা এরকম ছিল, দীর্ঘদিন যখন ক্ষয়ের ফল হবে, তখন পাটটা আস্তে আস্তে এরকম পজিশন নিয়ে নেবে, আস্তে আস্তে ভেঙে যায় এগুলো। সবসময় এদিকে ধাক্কা মারে, নিচের দিকেও তাই হয়। নিচে দিকে ধাক্কা মারে, তার নদীটা আরো কি হবে? আরো খাল হয়ে যাবে নদীটা তখন, বুঝতে পারছিস? একে বলা হচ্ছে অবঘর্ষ প্রক্রিয়া। ঘর্ষণ হলো অবঘর্ষ হলো। বুদবুদজনিত ক্ষয় কোনগুলো? বুদবুদজনিত ক্ষয় হচ্ছে, দেখবি নদীতে যখন প্রচুর জল ছাড়ে, এখন সেরকম দেখা যায় না, নদীর মধ্যে প্রচুর বড় বড় ফেনা দেখছিলে, সে ফেনা হয়ে যায়, নদীর জলটা ফেনা হয়। আগে আমি মোরাক্ষী নদী যখন দেখতাম ছোটবেলাতে, যখন নদীর বালিঘাট টালিঘাট তখন ছিল না, এখন তো বালিঘাটের জন্য সব জিনিস নষ্ট হয়ে গেছে। তো যখন বালিঘাট ছিল না, ওই বালিঘাটের যে নদী যখন গোটা ইয়েটে চলে যখন নদী বইতো, তখন যে সমস্ত ফেনাগুলো ছিল, মানে বিশাল বড় বড় ফেনা, হ্যাঁ ওই ফেনাগুলো কি হয়? নদীর এর মধ্যে তোর নদী, ধর এটা তো বয়ে চলো নদী, এই কি করে ও যেখানে আঘাত করবে, এখানে ধর একটা ফেনা এসে এই জায়গাতে আঘাত করলো, এই জায়গাতে যখন ওই বাবেলটা ফুটবে না, মানে বাবেল মনে হচ্ছে যে সমস্ত ওই যে ফেনার মতন যে বলগুলো, বুঝতে পারছিস তো? ওটা যখন ফাটবে এখানে, তখন প্রায় কি হবে না, 18 কেজি একটা হাতুড়ি, যে পরিমাণ বল একবার আঘাত করলে যে পরিমাণ বল শক্তি উৎপন্ন হয়, সেই পরিমাণ বল এই শিরাগুলোতে লাগবে, এই চারপাশে ছড়াবে, ঠিক আছে? বুঝতে পেরেছিস? 18 কেজির একটা হাতুড়ি, যে পরিমাণ একবার মারলে যে পরিমাণ বল উৎপাদন হয়, সেই বলটা ও তখন এই চারপাশের শিরাগুলোকে ছড়াবে। এই যে পাথরে ক্রমাগত এসে একটা, ধর এই নদীর মধ্যে ধর একটা এরকম ধর একটা পাথর আছে, এখানে বড় বড় একটা পাথরের চাই আছে, ঠিক আছে? এই পাথরের চাই চারপাশে এখানে নদী বয়ে চললো, এখানে নদীটা এইভাবে বয়ে বয়ে চললো, এখানে এসে একটা বুদবুদ আঘাত করলো, এই জায়গাটাতে কিন্তু ও কি করবে? বুদবুদটা এদিকেও 18 কেজি যে বলটা এদিকে রিলিজ করবে, এদিকেও শক্তিটা বেরোবে, এদিকেও বেরোবে, আবার পাথরের দিকেও বেরোবে। এই পাথরের দিকে যে বেরোবে সেই দিকে কি ব্যস্ত নরম হয়ে যাবে, নরম হয়ে যাবে। সবসময় এসে এবার একটা বুদবুদ ফাটলো, আবার কিছুক্ষণ পর আবার একটা বুদবুদ দিল, আবার তারপর আবার একটা বুদবুদ দিল, এইভাবে কি হবে? এগুলো ফাটতে থাকবে, আস্তে আস্তে একটা টাইম এই পাথরটা ভঙ্গুর হয়ে যাবে, বুঝতে পারছিস? এটা হলো বুদবুদজনিত ক্ষয়। আর দ্রবণ ক্ষয়, দ্রবণগুলো না, দ্রবণ ক্ষয় হচ্ছে, দেখবি বাড়িতে যখন চুন কাম করে, দেখবি চুনটাকে যখন জলে দেয়, তখন আর দেখেছিস একটা বুদবুদ কাটে, বুদবুদ কাটে না, একটা গ্যাস উৎপন্ন হয়। যখন একটা অঞ্চল আছে কাস্ট অঞ্চল বলে, কাস্ট অঞ্চল মানে হচ্ছে আমাদের এখানে মাটি, ওখানে গোটাটাই মাটির জায়গায় হচ্ছে, গোটাটাই হচ্ছে চুন দিয়ে তৈরি, ঠিক আছে? এর উপর দিয়ে যখন নদীটা প্রবাহিত হয়,
তখন কি হবে, ওর সঙ্গে রাসায়নিক বিক্রিয়া করে, রাসায়নিক বিক্রিয়া হয়ে এখানে কি হয়, ছোট ছোট মাঝে মাঝে গর্তের সৃষ্টি হয়, এরকম করে ছোট ছোট গর্তের সৃষ্টি হয় ওই কাস্ট অঞ্চলের মধ্যে। ঠিক আছে, এই গর্তের সৃষ্টি হওয়ার ফলে, এই গর্তের সৃষ্টি হওয়ার ফলে কি হয়, এই জায়গাটাতে আস্তে আস্তে ক্ষয় হতে 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 এই গর্তটা আরো বাড়তে থাকে, বুঝিস তো, এই গর্তটা আরো বাড়তে থাকে। একটা একটা টাইম কি হয়, নদীটা এই কাস্ট অঞ্চলের নিচের দিকে প্রবাহিত হয়ে যায়, এবং কোন এক সময় যখন এই কাস্ট অঞ্চলটা শেষ হয়, মানে যখন চুনাপাথর আর থাকে না, যখন আবার শক্ত মাটি বেরিয়ে যায়, তখন আবার নদীটা ভূপৃষ্ঠের উপর দেখা যায়। একে বলা হচ্ছে অন্তঃসলীয় নদী। আমাদের ভারতের ফল্গু নদী হচ্ছে অন্তঃসলীয় নদী। এটা কাস্ট অঞ্চলের মধ্যে দিয়ে ঢুকে যায়। এটা পরবর্তীকালে পড়বো আরো যে কাস্ট অঞ্চলে কি কি ভূমিরূপ দেখা যায়, আস্তে আস্তে টাচ করে চলে যাবো, ওদের যেহেতু সিলেবাস আছে যথেষ্ট অতটা নয়, সেহেতু টাচ করে চলে যাবো। আর এটা হচ্ছে আকর্ষণ বলজনিত ক্ষয়। এটা কি, দেখবি নদীতে যখন আমরা দাঁড়াই, তুই পায়ে দেখবি জলের টান লাগে না, মনে হয় না জল টানছে, জলটা এখন টানছে, প্রচন্ড এখন স্রোত হয়। ঠিক একই রকম ভাবে যখন স্রোত হয় প্রচন্ড, তখন কি হয়, নদীর যে বালিকণা টালিকণা এগুলোকে যখন পাথর কণা, নুড়ি, ছোট ছোট নুড়ি, বালি, এই সমস্ত কণাগুলো রয়েছে, কাঁকড়ের কণা, সেগুলো যখন প্রচন্ড গতিবেগে টানে, তখন নদীর এই দালগুলোতে ক্ষয় করতে থাকে। ঠিক আছে, বা একে অপরকে ঘর্ষণ করতে থাকে, মানে এক প্রকার ঘর্ষণ অবঘর্ষণ প্রক্রিয়ার মিলিত রূপ হচ্ছে আকর্ষণ বলজনিত ক্ষয়। বুঝতে পেরেছিস বিষয়টা কি হলো? এই গেল টোটাল তোর নদী কি কি ভাবে ক্ষয় করে, এই 5 প্রক্রিয়া। পরের দিন বাকিটা শুরু করবো। ঠিক আছে, বেশ।